Hello students, how are you? I'm fine. Please have a look what I do on the board. Can you guess the sound? Yes. A. 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 Apple. Very good. Can you guess the sound? Yes, the sound is B. 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 Ball. Very good. It's K. 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 Cat. আমার সাথে সাথে কিন্তু বলতে হবে। No. D. 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 The sound is D. 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 Dog. The sound is A. The sound is A. 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 Egg. Very good. That is F sound. F, 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 fish. And now, that is G sound. G, 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 goat. Very good. এবার আমরা অন্য একটি কাজ করব। Please open your book. Open this page, page number 19. Everyone, please open your book, page number 19. And I'm going to show you a picture. Okay? Please take your book and then please look at the board. সবাই বোর্ডের দিকে তাকাও, আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি. What can you see? Okay? What's this? Can you guess? What's this? What's this? What's this? What's this? Yes, it's apple. Very good. It's apple. Can you see these things? ছোট ছোট ছবিগুলো বুঝতে পারছো? Yes. These are ants. Ant. It's an ant. Very good. It's an apple. It's an ant. And do you remember goat? Yes. G, 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 goat. A, apple. Please repeat after me. G, 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 goat. A, apple. A, apple. A, ant. A, ant. Very good. Again, please repeat after me. A, apple. A, ant. And that is G, 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 goat. G, 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 goat. Very good. খুবই ভালো। এবার তোমার বইটি হাতে নাও। Please check your English book. Now, please look at this thing. Look at this. Okay, dot দেয়া আছে। ডটের সাউন্ডের জন্য লেটারটি কি তোমাদের মনে আছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, ডটের সাউন্ডের জন্য এখানে লেটারটি হচ্ছে গ। লেটারটি কি হবে? গ। ভেরি গুড। আর এখানে একটি ডট দেয়া আছে। তোমাদের কি মনে আছে
এটা কি হবে? এ। ভেরি গুড। এবার আমরা গ এবং এ নিয়ে রিপিট আফটার মি। গ গ গ গোট। গ গ গ গোট। ভেরি গুড, খুবই ভালো হলো। এবার বলো এ এ এ অ্যাপল। এ এ এ ant. Very good. Now everyone, please take your pencil. Okay, I'm going to write a word and I write it. I write goat. Very good. I write goat. Now everyone, please close your eyes. Please close your eyes. Now open your eyes. Please look at this. এখান থেকে আমি একটি লেটার মুছে ফেলেছি। তোমরা কি বুঝতে পারছো আমি কোন লেটারটি মুছলাম? ভেরি গুড। আমি এখান থেকে গ সাউন্ডের জন্য যে লেটারটি ছিল আমি সেটি মুছে দিয়েছি। গ সাউন্ডের জন্য লেটারটি এবার তোমাদেরকে তোমাদের পাঠ্য বইতে লিখতে হবে। প্লিজ রাইট উইথ পেন্সিল। গ সাউন্ডের জন্য যে লেটারটি আমি এখানে মুছে দিয়েছি তোমাদের পাঠ্য বইয়ে এখানে লিখতে হবে। ওকে, তোমাদের পাঠ্য বইয়ে এখানে গ সাউন্ডের জন্য লেটারটিকে লিখতে হবে। প্লিজ ইউজ পেন্সিল। তোমাদেরকে অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে যখন তোমরা পাঠ্য বইয়ে লিখবে। ডোন্ট ইউজ পেন। আমি আশা করি তোমরা লিখতে পেরেছো। নাও again you have to close your eyes. Please close your eyes. সবাই চোখ বন্ধ করো, আমি একটি কাজ করব। Okay students, now আমরা কোন সাউন্ডের লেটারটি মুছে দিলাম? আমরা মুছে দিলাম এ সাউন্ডের লেটারটি। খুবই ভালো, আমার মনে হয় তুমিও বুঝতে পেরেছো। এবার এই এ সাউন্ডের জন্য লেটারটিকে আমরা আমাদের পাঠ্যপুস্তকে পেন্সিল ব্যবহার করে লিখব। প্লিজ ইউজ পেন্সিল টু রাইট দ্য লেটার এ। প্লিজ রাইট দ্য লেটার এ হিয়ার। ওকে, ভেরি গুড, খুবই ভালো হলো। এবার আরেকটি কাজ করতে হবে। নিচের যে ব্ল্যাঙ্ক অংশগুলো আছে, এখানে একটি গ্যাপ আছে, এখানে একটি গ্যাপ আছে। দুটো গ্যাপে তোমাকে দুটো লেটার লিখতে হবে। গ সাউন্ডের জন্য লেটারটিকে আমরা লিখব প্রথমে, এ সাউন্ডের জন্য লেটারটিকে আমরা লিখব এরপরের ব্ল্যাঙ্কে। আমি আশা করছি তোমরা এই দুটো লেটার লিখতে পেরেছো। ভেরি গুড। নাও I'm going to write also. Okay students, আবার আমরা গোট ওয়ার্ডটি লিখলাম। তোমাদেরকে এবার কি করতে হবে? তোমাদেরকে করতে হবে আমার সাথে সাথে সাউন্ডগুলো আবার বলতে হবে। ওকে, প্লিজ রিপিট আফটার মি। গ গ গ গোট। গ গ গ গোট। ভেরি গুড। এরপর বলতে হবে এ এ এ ant. এ এ এ ant. খুবই ভালো। এবার বলতে হবে এ এ এ অ্যাপল। এ এ এ অ্যাপল।
Very good. Okay, students, please look at the picture and say a apple. Okay. A ant. A ant. Very good. Now g goat. G goat. Okay, students, let's have a fun. আমরা এখন মজার কিছু করার চেষ্টা করছি। ওকে, এই যে ছবিটি আমরা দেখলাম, এই ছবিটি দেখে তোমরা কি কোনো গল্প তৈরি করতে পারবে? চলো তো দেখি এই ছবিটা দিয়ে একটি গল্প তৈরি করা যায় কিনা। কেমন হয় তাহলে? দেখো, এখানে একটি গোট দাঁড়িয়ে আছে। গোটের ইচ্ছে করলো সে গাছ থেকে আপেল খাবে, কিন্তু আপেল গোট গাছ থেকে উঠে পারতে পারবে না। তখন গোট চিন্তা করলো তার ফ্রেন্ড এন্টকে বলবে, এবং তার ফ্রেন্ড এন্টকে যখন সে বলল যে আমি গাছ থেকে একটা আপেল খেতে চাচ্ছি, তখন এন্টরা দল বেঁধে গাছে ওঠা শুরু করলো। কেন জানো? কারণ বন্ধুই বন্ধুকে সাহায্য করে। এন্ট গাছে উঠে গাছ থেকে একটা আপেল গোটকে দিল। ঠিক আছে, এখন দেখো এন্টরা গাছে উঠে গাছ থেকে একটা আপেল গোটের জন্য নিতে গেছে। খুবই ভালো হলো না গল্পটা? তোমরা যদি চাও এটা দিয়ে অন্য কোনো গল্প তৈরি করতে পারো। ছবিগুলো দেখে দেখে নিজের মতো করে গল্প তৈরি করবে। ওকে স্টুডেন্টস, লেটস গো ফর হোমওয়ার্ক। এভরিওয়ান, প্লিজ টেক ইউর নোটবুক and pen. I'm going to give you the homework. হোমওয়ার্কে তোমরা লিখবে দুটো লেটার। And A. Okay, students, small letter for G and small letter for A. পুরো এক পৃষ্ঠা পড়ে। ওকে, আজকের মতো তোমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি চলে এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের জন্য। আমরা গত ক্লাসে আমাদের বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের ষড়ঋতু নিয়ে আলোচনা করেছিলাম। সোনামণিরা, ছবিতে কি দেখতে পাচ্ছ? 6টি কালের 6টি চিত্র। প্রথমে আছে গ্রীষ্মকাল। দেখো, হ্যাঁ, এই ছবিটি কিসের? গ্রীষ্মকালের ছবি। এরপর আছে বর্ষাকাল, খুব সুন্দর। এরপর আছে কি? কাশফুল দেখলে আমরা কি বুঝি? শরৎকাল, এবং আকাশে সাদা মেঘ। এরপরের ছবিতে দেখা যাচ্ছে পাকা ধান। পাকা ধান মানিয়ে আমরা বুঝি হেমন্ত চলে এসেছে। এরপর আছে খেজুরের রস, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে গাছ, রসের হাড়ি, এর মানে এখন শীতকাল। এই ছবিতে বোঝা যাচ্ছে এখন শীতকাল যাচ্ছে। পরের ছবিটিতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, চারিদিকে সবুজ পাতার সমারোহ, পাখিরা গান গাইছে, প্রজাপতিরা ফুলের মধু খাচ্ছে। এই দৃশ্যটি কখন দেখা যায়? বসন্তকালে। তাহলে সোনামণিরা, চলো আমাদের আজকের পাঠটা আমরা লিখে ফেলি। আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। তোমরা তোমাদের খাতায় লিখতে পারো। আমাদের আজকের পাঠ বাংলাদেশের প্রকৃতি। আমাদের আজকের পাঠের পাঠ্যাংশটুকু কোনটুকু? তোমরা তোমাদের আমার বাংলা বইয়ে চলে যাও, এই বইয়ের প্রথম পৃষ্ঠায় চলে যাও। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথমে ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এখান থেকে সব শেষে দেখো আছে লিচু গ্রীষ্মকালের ফল। এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের পাঠ্যাংশ। আমরা এই পাঠ্যাংশটি বারবার করে আঙুল মিলিয়ে পড়ব এবং এখান থেকে
নতুন নতুন শব্দ খুঁজে বের করব, সেগুলো দিয়ে বাক্য গঠন করব। আর কি করবো বলো তো? যুক্ত বর্ণ খুঁজবো এবং সেই যুক্ত বর্ণগুলো দিয়ে আমরা একটি করে নতুন শব্দও লিখব। চলে যাই আমাদের প্রথম পৃষ্ঠায়। সোনামণিরা, আমরা 1 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। 1 নম্বর পৃষ্ঠায় কি তোমরা এই ছবিটি দেখতে পাচ্ছ? কি আছে এই ছবিতে? এই ছবিতে দেখা যাচ্ছে কি আকাশে সূর্য উঠেছে, প্রচন্ড তাপ। তাপে দেখো একটি লোক কি করছে, ছাতা নিয়ে রাস্তায় যাচ্ছে। এরপর দেখো আম গাছে কি সুন্দর কাঁচা পাকা আম, সেগুলো নিচে পড়েছে এবং কি একটি ছেলে এবং মেয়ে আমগুলো কুড়াচ্ছে। আমরা এই যে দৃশ্যটি দেখলে কি বুঝতে পারি? বুঝতে পারি এখন গ্রীষ্মকাল। এবং গ্রীষ্মকাল কোন কোন মাস মিলে হয় বলো তো? হ্যাঁ, গ্রীষ্মকাল হয় বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস নিয়ে। আমরা আমাদের যে পাঠ্যাংশটুকু আছে সেটুকুন আমরা এখন সবাই মিলে পড়ব। তোমরা সবগুলো লাইনের নিচে আঙ্গুল রেখে মিলাবে এবং আমার সাথে সাথে বারবার পড়বে। বাংলাদেশের প্রকৃতি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। এরকম ভাবে 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি কি 3টি ঋতু দেখা যায়, খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ। এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচন্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধু মাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। তোমরা সবাই বলতে পেরেছো আঙ্গুল মিলিয়ে মিলিয়ে? খুব সুন্দর। আমরা আরো একবার এটি চেষ্টা করব। প্রত্যেকে একই সাথে সমস্বরে খুব জোরে জোরে আমরা এটি কি করব, পড়ব আঙ্গুল দিয়ে দিয়ে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। বাংলাদেশের প্রকৃতি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। এরকম ভাবে 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি কি 3টি ঋতু দেখা যায়, খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ। এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচন্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধু মাস বলা হয়। এই সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। সোনামণিরা, আমরা গত ক্লাসে কিছু শব্দ খুঁজে পেয়েছিলাম যেগুলো আমাদের কাছে অচেনা, অজানা, অথবা যার অর্থটা আমরা সঠিকভাবে জানি না। আমরা এই ক্লাসে এমনটি করে খুঁজবো কোথায় আমাদের অচেনা বা অজানা শব্দ আছে এবং সেগুলো খুঁজে বের করে আমরা এর কি লিখবো, অর্থ লিখবো। ঠিক আছে? তোমরা সবাই প্রস্তুত আছো তো লেখার জন্য? তবে তার আগে আমাদের খুঁজতে হবে। চলো আমরা খুঁজে খুঁজে শব্দ বের করি।
আমাদের এখানে যে পাঠ্যাংশটুকু আছে দেখো, প্রথমে এর নাম দেয়া আছে। নামটি কি? বাংলাদেশের প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি শব্দের অর্থ কি তোমরা জানো? হ্যাঁ, হয়তো জানো। আমরা আজকে প্রকৃতি শব্দের অর্থটি জানব। তাহলে আমরা এখানে প্রকৃতির নিচে দাগ দিচ্ছি। এরপর আমরা একটু পড়ি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, প্রতি 2 মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল, এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল, এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল, পৌষ আর মাঘ মাস হলো শীতকাল, ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। এরকম ভাবে 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেকে দেশে 2টি কি 3টি ঋতু দেখা যায়, খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ। এক একে সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচন্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। আচ্ছা, তোমরা কি জানো তাপ শব্দের অর্থ কি? চলো আমরা তাপ শব্দের নিচে একটি দাগ দিই। এরপর আছে, দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। তাহলে আমরা এখানে 2টি শব্দ পেলাম, আর আমরা বাকি শব্দগুলো গত ক্লাসে বের করে নিয়েছি, তাই না? 2টি শব্দগুলো কি কি? একটি হচ্ছে প্রকৃতি, অন্যটি হচ্ছে তাপ। চলো আমরা বোর্ডে লিখে ফেলি এই শব্দ দুটো এবং এর অর্থ খুঁজে বের করি। আমরা প্রথমে পেয়েছি শব্দটি প্রকৃতি। প্রকৃতি, প্রকৃতি শব্দের অর্থ কি মনে হয় তোমাদের শব্দটি শুনলে? আমরা বাইরে যা দেখি তাই তো প্রকৃতি, তাই না? গাছপালা, পাখি, ফুল, ফল। তাহলে আমরা প্রকৃতি শব্দের অর্থ লিখব বাইরের জগৎ। প্রকৃতি শব্দের অর্থ বাইরের জগৎ। বাইরের জগৎ। এখন প্রকৃতি শব্দ দিয়ে তোমরা একটি বাক্য গঠন করবে। কি হতে পারে সেই বাক্যটি? বাংলার প্রকৃতি অনেক সুন্দর। চলো লিখে ফেলি। বাংলার প্রকৃতি অনেক সুন্দর। অনেক সুন্দর। আমরা প্রকৃতি দিয়ে একটি বাক্য পেয়ে গেলাম। তোমরাও কিন্তু বাসায় চেষ্টা করবে প্রকৃতি দিয়ে অন্য একটি বাক্য লেখার জন্য। আমরা আরেকটি কি শব্দ পেয়েছি? আরেকটি শব্দ পেয়েছি তাপ। তাপ শব্দের অর্থ কি? এই শব্দটি শুনলে তোমাদের কি মনে হয়? গরম, তাই না? হাতে কি হয়? গরম লাগে। যখন আমরা গরম কিছু ধরি তখন কি বলি? হাতে তাপ লেগেছে। হ্যাঁ, তাহলে তাপ শব্দের অর্থ হচ্ছে উত্তাপ। তাপ শব্দের অর্থ কি? উত্তাপ। তোমরা এই শব্দগুলোর অর্থ বইয়ের শেষের দিকে পাবে। তাপ শব্দের অর্থ উত্তাপ। তাহলে তাপ শব্দের অর্থটা কি পেলাম আমরা? উত্তাপ। এখন তাপ দিয়ে একটি বাক্য গঠন করবে। কি হতে পারে সেই বাক্য বলো? হ্যাঁ, আমরা লিখতে পারি বাইরে আজ অনেক তাপ। লিখতে পারি না? হ্যাঁ, তাহলে লিখি আজ বাইরে অনেক তাপ। আজ বাইরে অনেক তাপ। আজ বাইরে অনেক তাপ। আমরা 2টো শব্দ পেলাম, 2টো শব্দের অর্থ জানতে পারলাম এবং শব্দ দুটো দিয়ে আমরা 2টি বাক্য লিখতে পেরেছি। আচ্ছা, তোমরা কি অবশ্যই লিখছো তো? হ্যাঁ, আমরা প্রত্যেকে কিন্তু বাসায় বসে শব্দগুলোর অর্থ বের করব এবং এই শব্দগুলো দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করব। এবার
কি করব বলো তো? হ্যাঁ, আমাদের শব্দের অর্থ তো জানা শেষ। এবার আমরা চলে যাব আমাদের গল্পের যে পাঠ্যাংশটুকু আছে সেখানে আমরা যুক্ত বর্ণ খুঁজে বের করব। আমরা গত ক্লাসে কিছু যুক্ত বর্ণ খুঁজে পেয়েছি, সেগুলো আমরা লিখেছি। তোমরা বাসায়ও বাড়ির কাজ করেছো। এখন তোমরা দেখবে যে আরো কিছু যুক্ত বর্ণ খুঁজে পাওয়া যায় নাকি। ঠিক আছে, তাহলে চলো আমরা আবার একটু বইয়ে চলে যাই। সোনামণিরা, আমরা এখন এখানে যুক্ত বর্ণগুলো খুঁজে বের করব। আমরা গত ক্লাসে তো কিছু যুক্ত বর্ণ পেয়েছি, আজকে আমরা অন্য যুক্ত বর্ণগুলো খুঁজে বের করব এবং সেখান থেকে আমরা দুটি যুক্ত বর্ণ বোর্ডে লিখে দেখাবো। দেখো, বাংলাদেশের প্রকৃতি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল। আমরা দেখো এখানে একটি শব্দ পেলাম, কি? হেমন্তকাল। তাহলে এখানে কি আছে? যুক্তবর্ণ আছে? হ্যাঁ, তোমরা দেখাও তো কোথায় যুক্তবর্ণটি আছে। এই যে মাঝখানে নন্ত ন যুক্ত ত। আমরা আরেকটি শব্দ খুঁজে বের করি যেখানে আরেকটি যুক্তবর্ণ আছে। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। এখানে তো এই লাইনটিতে অনেকগুলো যুক্তবর্ণ আছে। আমরা একটি যুক্তবর্ণ নিয়ে নেই। আমরা এখানে ফাল্গুন শব্দটি নিয়ে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে হেমন্তকাল এবং ফাল্গুন এই দুটো শব্দ থেকে আমরা যুক্তবর্ণ বের করব এবং সেগুলো ভেঙে দেখাবো। চলো তাহলে বোর্ডে চলে যাই এবং তোমরা খাতায় লিখে নাও। আমরা একটি শব্দ পেলাম, কি শব্দটি? হেমন্ত। হেমন্ত। হেমন্ত শব্দটির কোথায় আছে যুক্তবর্ণটি? এই যে দেখো, ন যুক্ত ত। আমরা ন যুক্ত ত যদি ভাঙি তাহলে কোন দুটো বর্ণ পাচ্ছি? প্রথমে পাচ্ছি দন্ত ন, এরপর পাচ্ছি ত। তাহলে বলতে পারি ন যুক্ত ত। হ্যাঁ, হেমন্ত ন যুক্ত ত, একে যদি আমরা ভাঙি আসছে দন্ত ন এবং ত। আচ্ছা, এই ন যুক্ত ত দিয়ে আমরা একটি নতুন শব্দ বলি তো। হতে পারে সেটা বইয়েও আছে, একটু মিলিয়ে দেখো তো কোনটা হতে পারে। হ্যাঁ, বসন্ত। তাহলে আমরা একটি শব্দ পেলাম, বসন্ত। বসন্ত। ঠিক আছে, আমাদের হেমন্ত শব্দটি তো শেষ হলো। একটু বইয়ে দেখো তো আর কি শব্দ আমরা দাগ দিয়েছিলাম। ফাল্গুন। হ্যাঁ, ফাল্গুন। আমরা এখানে লিখছি ফাল্গুন, তোমরাও খাতায় লিখে ফেলো ফাল্গুন। এখানে যুক্ত বর্ণটি কোথায়? এই যে মাঝখানে, তাই না? তাহলে আমরা এই যুক্ত বর্ণটি লিখি এখানে, ল যুক্ত গ। ল যুক্ত গ। এখন এই ল যুক্ত গ কে যদি আমরা ভাঙি তাহলে কোন কোন বর্ণ আসছে? প্রথমে আসছে, তোমরা বলো, ল যুক্ত গয় প্রথমে আসছে ল, এরপর আসছে গ। বাহ, খুব সুন্দর না? খুব সোজা। এই যে ফাল্গুন পেলাম, এখান থেকে আমরা যুক্ত বর্ণটি খুঁজে পেয়েছি, সেটাকে আমরা ভেঙেছি। এখন ল যুক্ত গ দিয়ে একটি শব্দ তোমাদের খুঁজে পেতে হবে। কি হতে পারে সেই শব্দটি? বইয়ের বাহিরেও তোমরা চেষ্টা করতে পারো। আমি একটি শব্দ পেয়েছি, শব্দটি হচ্ছে বলগা। বলগা। তাহলে আমরা কোন শব্দটি পেলাম? বলগা। তোমরা আমার সাথে একটু বলো, বলগা। দেখো, উচ্চারণ করতে গেলে আমরা যুক্ত বর্ণটি পাচ্ছি। একটু বারবার বলো, বলগা। হ্যাঁ, খুব সুন্দর। আমাদের শব্দের অর্থ হয়ে গেল। শব্দের অর্থ থেকে আমরা বাক্য তৈরি করলাম, এরপর আমরা যুক্ত বর্ণকে ভেঙে লিখলাম, নতুন শব্দ তৈরি করে পাশে লিখলাম। এরপর আমরা কি করব বলো তো? এবার চলো একটা মজার খেলা খেলি। আমরা কিছু প্রশ্ন উত্তর খেলা খেলে আসি। এখানে দেখো তো, কি দেখতে পাচ্ছ? প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রথম প্রশ্নটি কি তোমরা একটু ভাবো। আমরা একটি গল্পের পাঠ্যাংশ পড়েছি না? হ্যাঁ, এখন এই গল্পটির নাম কি বলো তো? আচ্ছা, মনে মনে রাখো, আমরা পরে এটাকে দেখবো যে আমাদের হয়েছে কিনা। এরপর দেখো কি প্রশ্ন আছে।
গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়? খুব সোজা, এটা জানতে আমাদের বই লাগবে না, আমরা তো এমনি জানি গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়। এর পরের প্রশ্নটি দেখো, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে? কি প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানো? অবশ্যই জানো। আমরা দেখি একটু প্রশ্নের উত্তরগুলো। সোনামণিরা এখানে দেখো, আমরা যে গল্পটি পড়লাম সেই গল্পটির নাম কি? আমরা যে গল্পটি পড়লাম সেই গল্পটির নাম বাংলাদেশের প্রকৃতি। দেখো তো, হ্যাঁ তাই তো, এই যে পাঠ্যাংশটুকু পড়েছি, এই পাঠ্যাংশটুকুর শিরোনামের নাম কি ছিল? শিরোনাম ছিল বাংলাদেশের প্রকৃতি। আবার দেখো পরের প্রশ্ন, গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়? গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস ফল পাওয়া যায়। এগুলো কোথায়? বইয়ে আছে। এছাড়াও আমরা জানি যে বাহিরে আরো কিছু ফল আছে, আমরা জানি যে গ্রীষ্মকালে আমরা সেগুলো পাই, সেগুলো আমরা লিখব। ঠিক আছে। এবং শেষ প্রশ্নটি দেখো, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে? আচ্ছা, বাংলায় মাস কয়টি? 12টি। কমাস পরপর ঋতু আসে তাহলে? বৈশাখ জ্যৈষ্ঠ একটা ঋতু, তাই না? এভাবে কত মাস পরপর? 2 মাস পরপর ঋতু আসে। তাহলে বাংলাদেশে বছরে ঋতু আসে 6টি। তোমরা অবশ্যই এগুলো বারবার বাসায় অনুশীলন করবে। চলো আমরা একটু জেনে নেই আমাদের আজকের পাঠে আমরা কি কি পড়েছি। আমাদের পাঠের বিষয়বস্তুটা কি ছিল? বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে কয়টি ঋতু আছে? 6টি ঋতু আছে। আমরা আজকে যেই কালটি নিয়ে পড়েছি, অর্থাৎ যে ঋতুটি নিয়ে পড়েছি, এটি কি ঋতু? গ্রীষ্মকাল। হ্যাঁ, গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়? আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস। আর কি আছে? বাহিরে প্রচন্ড রোদের তাপ, ছাতা নিয়ে বের হতে হয়, তাই না? এই যে আমরা গ্রীষ্মকালকে নিয়ে পড়লাম, এভাবে আমরা পরবর্তী ক্লাসে আরো বিভিন্ন ঋতু সম্পর্কে জানবো। সোনামণিরা, তোমরা তোমাদের বাড়ির কাজটি নিয়ে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে বাংলা বছরের 12 মাসের নামগুলো কি কি? বাংলা বছরের 12 মাসের নামগুলো কি কি? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রত্যেক ঋতু সম্পর্কে 2টি করে বাক্য লিখো। প্রত্যেক ঋতু সম্পর্কে 2টি করে বাক্য লিখো। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা বাচ্চাদেরকে সময় দিবেন, তারা যাতে নিয়মিতভাবে লেখাপড়া করে, লেখাপড়ার প্রতি মনোযোগী হয়, তাদের সেদিকে খেয়াল রাখবেন। তাদেরকে সুরক্ষিত রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর গণিত বিষয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতো আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধু রেজা এবং মিনা। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে তোমাদের? চলো তো দেখি আমাদের বন্ধু রেজা মিনার মনে আছে কিনা। রেজা বলছে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা সমাধান শিখেছিলাম। ঠিক বলেছে, তাই না বন্ধুরা? তাহলে আমরা আজকে কি শিখতে পারি? আমরা আজকে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা সমাধান শিখব। অর্থাৎ 4 প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা সমাধানগুলো করতে শিখব। বন্ধুরা, তাহলে চলো আমরা কয়েকটা সমস্যার সমাধান করি। দেখো বন্ধুরা, এখানে আমি 4টি সমস্যা দিয়েছি। এই 4টি গাণিতিক বাক্যকে আমরা সমাধান করার চেষ্টা করব। এগুলো তো অনেক সহজ, তাই না বন্ধুরা? মিনা বলছে হ্যাঁ, এগুলো বেশ সহজ, কারণ আমরা সমাধান করার নিয়মগুলো জানি। সত্যিই তো, আমরা তো এগুলো সমাধান করার নিয়মগুলো আগের ক্লাসে শিখে এসেছি, তাই না বন্ধুরা? চলো তো দেখি রেজা, মিনা, তোমাদের কি নিয়মগুলো মনে আছে? মিনা বলছে প্রথমে বাম থেকে ডানে হিসাব করি। হ্যাঁ, মিনা ঠিক বলেছে। রেজা বলছে প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগের হিসাব করি। হ্যাঁ, রেজা ঠিক বলেছে, আমাদেরকে প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগের হিসাব করতে হবে। আর কি নিয়ম আছে?
রেজা বলছে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের অংশের হিসাব আগে করি। হ্যাঁ বন্ধুরা, আমরা মনে রাখবো আমাদের গাণিতিক হিসাবে 3 ধরনের বন্ধনী আসতে পারে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ আগে করব, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব এবং সর্বশেষে তৃতীয় বন্ধনীর কাজ করব। বন্ধুরা চলো প্রথমে 1 নম্বর সমস্যাটি সমাধান করি। তোমরা সবাই খাতায় লিখে নাও। দেখো, আমাদের প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। প্রথম বন্ধনীতে কত রয়েছে? 42 থেকে 15 বিয়োগ। তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ আগে করব। বন্ধুরা দেখো, 42 থেকে 15 বিয়োগ করলে কত থাকে? 27 থাকে। ঠিক ধরেছো বন্ধুরা, আমরা এখানে 27 লিখব। তারপরে আমরা ভাগ চিহ্ন বসাবো। আমাদের ছিল কি এখানে 9 যোগ 2, আমরা এগুলো বসিয়ে যাব। এখন বন্ধুরা আমরা প্রথমে ভাগের কাজ করব। 27 কে 9 দিয়ে ভাগ করলে কত আসে বন্ধুরা? 3, 3 নং 27। তাহলে এখানে কত লিখব? 3, 3 এর সাথে যোগ দিব 2, কত হলো বন্ধুরা? 5, 3 যোগ 2 সমান 5। আমাদের উত্তর বের হয়ে গিয়েছে, তাই না বন্ধুরা? তাহলে চলো আমরা 2 নং গাণিতিক সমস্যার সমাধান করি। দেখো, প্রথমে আমি 500 বিয়োগ লিখছি। কেন বলো তো বন্ধুরা? কারণ আমি প্রথম বন্ধনীর কাজ আগে করব। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। প্রথম বন্ধনীর ভেতরে দেখো রয়েছে 125 গুণ 3 যোগ 18 গুণ 6। তাহলে আমি কি করব? আগে গুণের কাজ করব। দেখো, আমি প্রথম বন্ধনী শুরু করছি। 125 গুণ 3 কত হবে আমার? 3 5 15 5, হাতে আমার 1, 3 দুগুণী 6 আর 1 7, 3 1 3। তাহলে 375 যোগ 18 গুণ 6। আমি প্রথম বন্ধনী শেষ করছি। এবারে বন্ধুরা আমি কি করব বলো তো? আবার 500 বিয়োগ লিখে শুরু করব। বন্ধুরা দেখো, 375 আমার বেরিয়ে গিয়েছে। এখন আমি 18 গুণ 6 এর কাজ আগে করব। মনে থাকবে তো? আচ্ছা, তাহলে আমি প্রথম বন্ধনী শুরু করছি। 375 লিখলাম, তারপরে আমি যোগ দিলাম। এখন আমি গুণের কাজ আগে করব। তাহলে 18 কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 6 8 48 এর 8, হাতে থাকে 4, 6 1 6, 7 8 9 10, 108। আমি প্রথম বন্ধনী শেষ করছি। বন্ধুরা দেখো, আমি আবার 500 বিয়োগ লিখে নিলাম। এবারে বন্ধুরা আমি আর প্রথম বন্ধনী দেব না। এবার 375 এবং 108 যোগ করে এখানে বসিয়ে দেব। 8 আর 5 কত হচ্ছে বন্ধুরা? 13, 13 3, 7 আর 1 8, 8 3 আর 1 4। তাহলে কত হলো? 483। চলো আমরা 500 থেকে 483 বিয়োগ করি। কত আসবে বন্ধুরা? 17। ঠিক ধরেছো। তাহলে আমাদের উত্তর বের হয়ে গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি 3 নম্বর সমস্যাটি সমাধান করব। তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে খাতায় করছো। দেখো, 3 নম্বরে আমার প্রথমেই দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু। আমি প্রথমে কোন বন্ধনীর কাজ করব বলো তো? প্রথম বন্ধনী। ঠিক ধরেছো। তাহলে প্রথম বন্ধনী শুরু করলাম। 8 গুণ 8 কত হবে বন্ধুরা? 64। ঠিক ধরতে পেরেছো। আমি 64 লিখছি। তারপরে কি করব বন্ধুরা? 7 গুণ 9 কত হবে বন্ধুরা? ঠিক ধরতে পেরেছো, 63। আমি 63ও লিখছি। প্রথম বন্ধনী আমি শেষ করলাম। তারপরে কি লিখবো বন্ধুরা? গুণ 40 এবং বিয়োগ হচ্ছে কত? 6। আমি দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবারে কি করব বন্ধুরা? ভাগ 17। বুঝতে পারছো তো বন্ধুরা? দেখো, এবারে আমি আবারও দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করলাম। 64 থেকে 63 বিয়োগ করব। বিয়োগ করে কত বসাবো এখানে?
1। 1 গুণ কত হবে বন্ধুরা? 40। তারপরে কি করব বন্ধুরা? বিয়োগ 6, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, ভাগ 17। বন্ধুরা দেখেছো, আমি কিন্তু আর প্রথম বন্ধনী দেইনি। এবারে আমি দ্বিতীয় বন্ধনীর কাজ আগে শুরু করব। আমাকে প্রথমে দ্বিতীয় বন্ধনীর ভেতরে গুণের কাজ আগে করতে হবে, তাই না বন্ধুরা? তাহলে কি করব আমি? দ্বিতীয় বন্ধনী শুরু, 40 দিয়ে 1-কে গুণ করলে আসবে 40, বিয়োগ 6, আর দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 17। ঠিক হয়েছে? আচ্ছা বন্ধুরা, তাহলে আমি কি করব? 40 থেকে 6 বিয়োগ করব। দ্বিতীয় বন্ধনীর কাজ আমি আগে করব। কত হবে বন্ধুরা? 34। এখন 34 ভাগ 17 লিখছি। বন্ধুরা বলো তো দেখি, 34কে 17 দিয়ে ভাগ করলে কত হবে? খুব সোজা, 2 হবে। হয়ে গেল আমাদের উত্তর। তোমাদের সাথে মিলেছে তো বন্ধুরা? এবারে চলো আমরা 4 নাম্বার সমস্যাটির সমাধান করি। প্রথমে আমি বাম থেকে শুরু করছি, আবারও 15 বিয়োগ লিখে নিচ্ছি। কেন? আমি দ্বিতীয় বন্ধনী শুরু করলাম, প্রথম বন্ধনীর কাজ আগে করব, সেজন্য আমি প্রথমে বাম থেকে লিখে আসছি। বন্ধুরা দেখো, 56 যোগ 39 রয়েছে। আমি আগে যোগের কাজ করব। প্রথম বন্ধনীর ভিতর যোগ করলে আমার আসছে, কত আসছে বন্ধুরা? 95। 95কে আমি কি করব? ভাগ করব 19 দিয়ে। তাহলে ভাগ 19 লিখলাম, যোগ 8 লিখলাম। আমার দ্বিতীয় বন্ধনী শেষ হলো। ঠিক আছে না বন্ধুরা? এবারে আমি আবারও 15 বিয়োগ লিখে নিব। তারপরে আমি দ্বিতীয় বন্ধনীর ভিতরে 95 ভাগ 19-এর কাজটি আগে করব। তাহলে দ্বিতীয় বন্ধনী শুরু করলাম। 95কে যদি আমি 19 দিয়ে ভাগ করি, কত বের হবে বন্ধুরা? ঠিক ধরেছো, 5 হবে। আমি 5 লিখলাম, যোগ 8 লিখলাম, আবার দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবারে বন্ধুরা আমি 15 বিয়োগ দিয়ে আমি দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব। দ্বিতীয় বন্ধনীর ভেতর কি আছে? 5 যোগ 8 রয়েছে। তাহলে কত বের হবে? 5 যোগ 8, 13। আমি কিন্তু আর দ্বিতীয় বন্ধনী দেইনি, কারণ আমার দ্বিতীয় বন্ধনীর কাজ আগেই শেষ হয়ে গিয়েছে। এখন আমি যোগ বসিয়ে দিলাম। এখন বন্ধুরা কত বের হলো? 15 থেকে 13 বিয়োগ করতে হবে। কত হবে বন্ধুরা? 2। ঠিক ধরেছে বন্ধুরা। দেখো, আমার সাথে তোমাদের মিলে গিয়েছে নিশ্চয়ই। তোমরা কি করতে পেরেছো? আমাদের বন্ধু মিনা বলছে হ্যাঁ, আমার সাথে মিলে গিয়েছে। রেজা বলছে আমারও একই উত্তর বের হয়েছে। দেখো, আমার প্রথম গাণিতিক সমস্যার উত্তর বেরিয়েছিল 5, দ্বিতীয়টির 17, 3 নম্বরটির 2 এবং 4 নম্বরটির 2। রেজা এবং মিনাকে ধন্যবাদ। বন্ধুরা তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখো, এবারে আমরা একটা বড় সমস্যার সমাধান করব। তোমরা সবাই আমার সাথে সাথে জোরে জোরে পড়বে। জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল ও 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন বলতে পারবে বন্ধুরা? আমরা কিভাবে এই সমস্যাটির সমাধান করতে পারি? হ্যাঁ, আমরা এই সমস্যাটি ধাপে ধাপে সমাধান করব। কেমন? চলো বন্ধুরা, তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, সয়াবিন তেলের মূল্য ছিল 265 টাকা, মাছের মূল্য 588 টাকা, আর 1 কেজি চালের মূল্য দেয়া ছিল 38 টাকা। আমাদের ওখানে কত কেজি চাল কেনার কথা বলা হয়েছে? 40 কেজি। আমরা 1 কেজি চালের মূল্য থেকে 40 কেজি চালের মূল্য খুব সহজেই বের করতে পারি।
আমরা 38 টাকা দিয়ে 40কে গুণ দিব। তাহলে আমাদের কত বের হবে বন্ধুরা? 1520 টাকা। আমরা 40 কেজি চালের মূল্য পেয়ে গেলাম। এখন কি করব বলো তো? আমাদের সয়াবিন তেলের মূল্য, মাছের মূল্য আর 40 কেজি চালের মূল্য যদি একসাথে যোগ করি তাহলে মোট কত টাকার বাজার করা হলো তা খুব সহজেই বের হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো, সয়াবিন তেলের দাম ছিল 265 টাকা, আমি সেটা এখানে লিখেছি। মাছের মূল্য ছিল 588 টাকা, আমি সেটাও এখানে লিখেছি। তারপরে 40 কেজি চালের মূল্য আমাদের বেরিয়েছে 1520 টাকা, আমি সেটাও এখানে লিখেছি। তাহলে মোট মূল্য বের হবে এই তিনটা সংখ্যার যোগফল, অর্থাৎ সয়াবিন তেল, মাছ ও চালের মোট মূল্য 265 যোগ 588 যোগ 1520 টাকা একসাথে যোগ করলে আমরা 2373 টাকা পেলাম। তোমরাও নিশ্চয়ই তাই পেয়েছো বন্ধুরা। তাহলে চলো দোকানদার কত ফেরত দিবেন এবার বের করি। কিভাবে বের করব? দোকানদারকে কত টাকা দিয়েছিলেন জামিল সাহেব? 3000 টাকা। আর তিনি বাজার করলেন কত? 2373 টাকা। তাহলে দোকানদার তাকে কত ফেরত দিবেন কিভাবে বের হবে? আমরা 3000 টাকা থেকে 2373 টাকা বিয়োগ করব, তাহলেই আমাদের উত্তর পাওয়া যাবে। 3000 টাকা থেকে 2373 টাকা বিয়োগ দিলে 627 টাকা। তাহলে আমাদের উত্তর বের হয়ে গেল। দোকানদার তাকে 627 টাকা ফেরত দিবেন। সবাই কি বুঝতে পেরেছো বন্ধুরা? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা দেখো, আমরা যদি একটি গাণিতিক বাক্যে সমস্যাটি প্রকাশ করতে চাই তাহলে এভাবে প্রকাশ করতে হবে। তোমরা সবাই খাতায় লিখে নাও। আমি এই সমস্যাটি এভাবে সমাধান করেও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি কি করছি, 3000 টাকা বিয়োগ দিব। আমরা 3000 টাকা কোথায় থেকে পেলাম? জামিল সাহেব দোকানদারকে 3000 টাকা দিয়েছিল, প্রথমেই 3000 টাকা দিলাম। এবারে প্রথম বন্ধনীর ভিতরে দেখো 38 গুণ 40 দেওয়া আছে, আবার যোগ 265 যোগ 588 টাকা। বন্ধুরা, আমরা চালের দাম বের করার জন্য 38 গুণ 40 দিয়েছিলাম, মনে আছে তো? তাহলে 40 কেজি চালের দাম আমরা আগে বের করব। তাহলে আমি কি করছি, প্রথম বন্ধনী শুরু করছি। 38 কে 40 দিয়ে গুণ করলে কত হবে বন্ধুরা? 1520 টাকা। আমি 1520 লিখলাম, যোগ 265 যোগ 588 লিখলাম। এবারে আমি প্রথম বন্ধনী শেষ করব। তারপরে আবার সমান চিহ্ন দিয়ে 3000 বিয়োগ, এবারে দেখো আমার প্রথম বন্ধনীর ভেতরে রয়েছে 1520 যোগ 265 যোগ 588। আমি কি করব বলো তো? এই তিনটা যোগ করব। যোগ করলে কত আসছে বন্ধুরা? 2373। তোমাদেরও কি তাই হয়েছে বন্ধুরা? এবারে আমি কি করব বলো তো বন্ধুরা? 3000 থেকে 2373 বিয়োগ করব। কত হবে বলতে পারবে? হ্যাঁ, ঠিক ধরেছো, 627 হবে। বন্ধুরা দেখো, আমি সমস্যাটিকে এভাবেও প্রকাশ করতে পারছি। মিনা কি করতে পেরেছো? মিনা বলছে, আমার হিসাবে একটু ভুল হয়েছিল, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, আমি এবার সঠিকভাবে হিসাব করতে পারবো। বন্ধুরা সবাই আমার সাথে সাথে একটু জোরে জোরে পড়বে। একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? কিভাবে বের করব বলো তো বন্ধুরা? 300 কিলোমিটার এবং 100 কিলোমিটারের মাঝে সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করি। বন্ধুরা বলো তো, 300কে 100 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? ঠিক ধরতে পেরেছো, 3। তাহলে আমাদের
300 এবং 100 মধ্যকার সম্পর্ক বের হয়ে গেল। কত বের হলো? 3। এবারে আমাদের কি বের করতে হবে? এবারে আমাদের বের করতে হবে কত লিটার পেট্রোল লাগবে। সেজন্য আমরা কি করব? 12কে 3 দিয়ে ভাগ করব। আমি 12কে 3 দিয়ে ভাগ করছি। কত বের হবে? 4। তাহলে কত লিটার পেট্রোল লাগবে আমরা বের করে ফেললাম। দেখো বন্ধুরা, আমি এটা ধাপে ধাপে সমাধান করেছি, কিন্তু আমি যদি একটি গাণিতিক বাক্যে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে লিখব? হ্যাঁ, প্রথমে 12 ভাগ লিখে নিব। দেখো আমি লিখছি 12 ভাগ, তারপরে দেখো আমার প্রথম বন্ধনী শুরু। প্রথম বন্ধনীর ভেতরে রয়েছে 300 ভাগ 100। 300 ভাগ 100 আমরা কত পেয়েছিলাম? 3 পেয়েছিলাম। তাহলে এখানে আমরা 3 লিখছি। তারপরে বন্ধুরা 12কে 3 দিয়ে ভাগ করলে কত বের হবে? আমরা পেয়েছিলাম 4। তাহলে এখানে লিখছি 4। তাহলে আমাদের উত্তর কত বের হলো? 4 লিটার। তাই না বন্ধুরা? দেখো তো আমাদের বন্ধু রেজামিনা কিভাবে করেছে। রেজামিনা বলছে, হ্যাঁ আমাদেরও মিলেছে, আমরা এভাবে করেছি। আচ্ছা চলো তো দেখি এভাবেও করা যায় কিনা। সমস্যার সমাধান করেছে, একটি মোটরসাইকেল 300 কিলোমিটার যায় 12 লিটার পেট্রোল দিয়ে। 1 কিলোমিটার যায় তাহলে কম, নিশ্চয়ই কম হলে ভাগ করব আমরা। তাহলে 12 দিয়ে 300কে ভাগ করেছে। এরপরে 100 কিলোমিটার যায় কিভাবে? তারা বলেছে বেশি হবে, সেজন্য তারা গুণ দিয়েছে। দেখো 12 গুণ 100 ভাগ 300 লিটার। 12কে 100 দিয়ে গুণ করলে কত বের হবে বন্ধুরা? 1200। 1200কে আমরা 300 দিয়ে যদি ভাগ করি তাহলে বের হবে 4 লিটার। অনেক ধন্যবাদ রেজামিনাকে, খুব সুন্দর হয়েছে। আমরা এভাবেও করতে পারি। বন্ধুরা তাহলে আজকে আমরা কি শিখেছি? মিনা বলছে আজকে আমরা শিখেছি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা সমাধান করা। খুব ভালো মিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। তোমরা তোমাদের বইয়ের 19 এবং 20 নম্বর পৃষ্ঠায় দেখবে এ ধরনের অনেকগুলো গাণিতিক সমস্যা দেওয়া আছে। তোমরা কি করবে? যত্ন সহকারে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে এবং পরবর্তীতে তোমাদের বিদ্যালয় খুললে তোমরা অবশ্যই তোমাদের শিক্ষকবৃন্দকে এই বাড়ির কাজগুলো দেখাবে। তাহলে বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।